সকালবেলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। একটু নড়েচড়ে উঠতেই নিজেকে আবদ্ধ অনুভব করছি। মনে হচ্ছে কেউ আমাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। ছেড়ে দিলেই হয়তো ফুরুত করে উড়ে চলে যাব। এত মিষ্টি কিছুর মধ্যেও খুব সুন্দর করে মিষ্টি ঘ্রাণ অনুভব করছি। মন চাচ্ছে এরকম করে আরও কিছুক্ষণ শুয়ে থাকি আর এই মিষ্টি ঘ্রাণটা অনুভব করি। তবু অবচেতন মন যা বলে আমরা সচরাচর তা করি না। রাতের ঘটনাটি মনে পড়তেই টুপ করে চোখ খুলে ফেললাম। এপাশ ওপাশ তাকালাম, শুধু সাদা ছাদটাই দেখতে পেলাম। ভালো করে নিজের দিকে তাকাতেই অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পড়লাম। সমুদ্র ভাইয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মানুষ মনে হয় কোলবালিশকেও এমন জড়িয়ে ধরে শুয়ে থাকে না, যেমনটা উনি আমাকে জড়িয়ে ধরে আছে। তিনি এখনো ঘুমিয়ে আছে। খোলা উন্মুক্ত লোমযুক্ত বুক না চাইতেও আমার দৃষ্টি আকর্ষণ করলো। আমি নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলাম না। টুপ করে একটা চুমু খেয়ে নিলাম। লোমগুলোতে নাক নিতেই সেই তাজা তাজা মিষ্টি ঘ্রাণ। অনেকক্ষণ যাবত উনি ধরে রেখেছে। এক তো গরম লেগেছে, তার ওপর আমার দম বন্ধ বন্ধ লাগছে। আমি আবদ্ধ খাঁচা থেকে মুক্ত হতে তার হাত পা ছুটানোর চেষ্টা করছি। কি ভারী উনি ভাবা যায়। আমি তা হাঁপিয়ে গেছি। বাহ, ওনার হাত পা এগুলো এত শক্ত কেন? মনে হচ্ছে টনটন ইটের বস্তা তুলছি। সব দিক থেকে নিজেকে মুক্ত করেছি। উঠে বসলাম, বড় করে কয়েকটা দম নিলাম। উফ, কি যন্ত্রণা। এই লোকটি আজ থেকে সারা জীবন আমার সাথেই রাতে ঘুমাবে, আমাকে সাপের মতো পেঁচিয়ে আবদ্ধ করে রাখবে, আর আমি প্রতিদিন সকাল হলে এরকম আবদ্ধ খাঁচা থেকে নিজেকে মুক্ত করব। আহা! বেড থেকে নিচে নামার জন্য পা বাড়াতেই হঠাৎ হ্যাঁচকা টানে আমি আবারও খাটের উপর শুয়ে পড়লাম। আর সমুদ্র ভাইয়া আমাকে আগের মতোই আবদ্ধ করে ফেলল। সমুদ্র ভাইয়া, উনি সেকেন্ড 10ও মনে হয় না স্থির ছিল। টুপ করে আমার ঠোঁটগুলো আবদ্ধ করে ফেলল। আমি সকাল সকাল এমন সারপ্রাইজ, কি সারপ্রাইজ পাবো ভাবতেও পারি নাই। মিনিট 2 পর উনি আমাকে ছেড়ে দিল। দুজনে হাঁপিয়ে উঠেছি। আমি ভুরু কুঁচকে তাকালাম, বললাম, সি স্যাঁ, আমাকে বাসি মুখে কিস করছেন কেন? সমুদ্র ভাইয়া আবারও একই কাজ করলো। কথা নাই বার্তা নাই, হুটহাট করে উনি অ্যাকশন নিচ্ছে। কি সাংঘাতিক পুরুষ। আবারও ছেড়ে দিল। এবার উনি বলল, আমি তোর কোন জন্মের ভাইয়া লাগি? তোর মায়ের পেট থেকে তোর আর শাহিনের মতো জন্ম নিছি নাকি মেজো চাচা আরেক বিয়ে করছে, সেই ঘর থেকে পয়দা হয়েছি? ইডিয়ট। জামাইরে ভাইয়া বলে? ইজ্জত পানির জলে ভাসাই দিল। আপনাকে তো ভাই। সমুদ্র ভাই বলল, আবারও ভাইয়া বলস? সাহস তো কম নয় তোর, দিব নাকি আরেকটা ডোজ? মাথা মোটা। একবার ভাব, তুই ভাইয়া ডাকলে আমার পোলাপাইন আমার মামা ডাকবো। আহা, কি যন্ত্রণা, কি ভয়ঙ্কর যন্ত্রণা। ওই তোর ভাইকে রে, আর একবার যদি ভাই কইসোস, সমুদ্রের বউ চড়ুই তোর একদিন, আমার যতদিন লাগে। এবার তো আমি শুধু মিষ্টি মিষ্টি চুমু দিচ্ছি, এর পরের বার চুমুর সাথে টুপ টুপ কামড়ও ফিরি। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আসি। আর হ্যাঁ, যেখানে সেখানে ভাইয়া বলবি, আমি মানুষজন চিনব না, তাদের সামনেই চুমু খাবো। পরে বলতে পারবি না আমি তোর ইজ্জত খাইয়ে ফেলছি। 2 হাত দিয়ে ঠোঁট দুটো চেপে ধরলাম। মিনমিন গলায় বললাম, বলবো না ভাই। মুখে আটকে রাখলাম। এবার না সত্যি ডোজ দেয়। আপনি আমাকে বাসি মুখে কিস করলেন কেন? সি, নতুন জীবনের প্রথম দিনটা বাসি থুতু খেতে হলো। সমুদ্র হাসতে শুরু করলো তার প্রিয়তমার কাণ্ড আর কথা শুনে। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, বাবুই শোন, এটা বাসি না, এটা মিষ্টি, এটা ভালোবাসা। প্রতিদিন সকালে এটা তোর জন্য বরাদ্দ। এটা পেলে তুই শক্তিশালী হয়ে যাবি। চল না চুরুই, আর একবার যুদ্ধ করি। আমার বংশধরদের তাড়াতাড়ি পৃথিবীতে আনতে হবে তো। আর বংশধর একজন তো না, এক হালি।
আর আরেকটু ঝুঁকে একদম কানে ঠোঁট লাগিয়ে, তুই রাজি থাকলে 1 ডজন বংশধর আনবো, আমরাই একটা ক্রিকেট আর ফুটবল টিম বানাবো। রাতের কাণ্ডে আমি এখন কি রিয়াকশন দিতে হয় বুঝে উঠতে পারি নাই। এই লোক তো আমার চিন্তা ভাবনার চেয়ে ভয়ঙ্কর। যখন তখন কাছে চলে আসে আর মুখে কি ফটফটে মেশিনের চেয়ে দ্রুত রসায়নের 118 মৌল একত্রে মিশ্রিত করলে যে ভয়ঙ্কর রাসায়নিক বোমা তৈরি হয়, সেটা একমাত্র তার মুখ থেকে যখন তখন ফাটে। ঘড়ির কাঁটায় 9টার উপরে বাজে। শরীর এত ক্লান্ত লাগছে কেন বুঝে উঠতে পারছি না। কোনো মতে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোফায় বসে পড়লাম। আমাকে দেখে মুনতাহা আপু আর সখিনা খিলখিলিয়ে হেসে উঠল। তার আগে থেকেই সোফায় বসেছে। এখান থেকে বসে চিল্লিয়ে বললাম, মা আমাকে একটু নাস্তা দাও, খুব খিদা পাইছে। মুনতাহা আপু বলল, হ্যাঁ চাচি, চাচি গো, সারা রাত যুদ্ধ শেষে বেচারি যুদ্ধে জয়ী হয়ে ফিরেছে, খাওন কাউন দাও একটু। মুনতাহা আপু, শালি কি কস এডি, তুমি সমুদ্র ভাই? না না, তার মতো মুখ ফটলা হলে কি করে? সকিনা বলল, ওহে এমপির বউ, সাত সকালে আন্নের দেহা পামো ভাবি নাই, তা আন্নে গো বাচ্চাদের পড়ালেখা হলের সময় যে যাইতেছে গা, জানেন না কবে আইব বাচ্চা? এবার প্রচুর লজ্জা আর ক্ষিপ্ত হয়ে গেলাম। মুনতাহা আপু আর সখিনা সমানতালে হেসে যাচ্ছে। হে আল্লাহ, সমুদ্র শয়তান মার্কা বেডা আমার কপালই রাখছো ভালো কথা, খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এর একটু ঠোঁট কাটা কম বানাতে পারলা না? এই অসভ্য এমপিটা বিয়ের পর আরও নির্লজ্জ হয়ে গেছে, বড় মানে না। আল্লাহ, ফ্লোরটা ফাঁক করে দাও, আমি ভেতরে ঢুকে যাই। এর মধ্যেই সে অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। মুনতাহা আপু আর সখিনার হাসি উড়ে গেল আর তারা আর চোখে সমুদ্রের দিকে বারবার তাকাচ্ছে। সমুদ্র বলল, আহ মুনতাহা, আমার বউকে কী সব বলছিস? বাচ্চা বউ আমার এই তো সপ্তাহ আগেই তো তোর সাথেও সে যুদ্ধ শেষ হয়েছে। আমি অসুস্থ ছিলাম বলে না হয় যুদ্ধ শুরু শেষ কি করে হয়েছে তা বিস্কুট খেতে খেতে গল্প করা যেত। আহ কি মধুর আলাপ। ও সখিনা, তোর ব্যবস্থাটাও করতাছি। মুনতাহা আর সখিনা সমুদ্র ভাইয়াকে দেখে ঠোঁট উল্টে। উনি এগুলো বলতে বলতে ছাদ থেকে নামছেন। এমন ভঙ্গিমায় নামলেন যেন এসব কথা তেমন আহামরি কিছুই না, এগুলো নিত্যদিনের প্রয়োজনীয় কথা, যেমন দুধ ভাত। এর মধ্যেই বড় মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। এসে সমুদ্র ভাইয়ের কান টেনে ধরল, বলল, বেহায়া স্বভাবের পোলা, কোন লগ্ন দেখে জন্ম দিছি নির্লজ্জ, গোষ্ঠীর স্বভাবটা ভালোই রপ্ত করছে। আয় হায়, বড় ছোট মানে না, যেখানে সেখানে ফটফট করে। সমুদ্র ভাইয়া বলল, আহ মা ছাড়ো, করছো কি? আমি একটা এমপি, আয় হায়, তুমি তো আমার ছোট্ট বউয়ের সামনে ইজ্জত লুটে নিচ্ছ। তা আমার কোনো কালেই ইজ্জত চকচকা ছিল না, ছাড়তো। লম্বা একটা যুদ্ধ শেষ করেছি সবে, খিদে পেয়েছে। এটা বলার সাথে বড় চাচি তাকে ছেড়ে দিল, চোখ রাঙিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। সমুদ্র ভাইয়া আশেপাশে মহলের দিকে ভালো করে তাকালো। আমার দিকে চোখ পড়তেই হাতের ইশারায় খাবারের টেবিলে ডাকলো। আমারও খুব খিদা পাইছে। আমি দ্রুত টেবিলের দিকে হাঁটা লাগালাম। কেটে গেল আরও 1 মাস। সব কিছু ঠিকঠাক মতো চলছে। সময় এত সুন্দর আর মিষ্টি হতে পারে এই মাসটা না গেলে বুঝতাম না। একটা মানুষকে বিয়ের পবিত্র বন্ধনের মাধ্যমে সম্পূর্ণ নিজের করে পাওয়ার সে ব্যাপারটা সত্যি অন্যরকম। এদিকে আমার আর ঠোঁট কাঁটা এমপির মাঝে সব কিছুই ঠিকঠাক নর্মাল, কিন্তু এখনও আমার মুখ দিয়ে ভাইয়া ডাকটা বের হয়ে যায়। এ আরেক যন্ত্রণা। আজ 19 বছর ধরে সমুদ্রের পাশে ভাইয়া ডাকটা আমার যেন জন্মগত জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে, যেটা আমি কোনো মতেই ছাড়তে পারছি না। তার কাছে এই 1 মাসে আমি কতবার যে তার জাতীয় অত্যাচারে জর্জরিত হয়েছি আল্লাহ ভালো জানে। থাক, ওসব অত্যাচারের কথা আর আপনাদের কাছে না বলি, আমারও তো ইজ্জত যায়। ও আরও একটা, প্রতিদিন সকাল হলেই বাসি কিসের যন্ত্রণা। সিসি থু, ইস, ওনার নামে কোনোদিন যেন আমি বাসি কিসের মামলা ঠুকে দেই। কিন্তু মামলাটা ঠুকবো কোথায়? আপনার কেউ একটু আমাকে হেল্প করেন তো। যাই হোক, এখন তাকে আমি ভাইয়া কেন, সমুদ্র নামেও ডাকা ছেড়ে দিছি। এমনিতেই বয়সে 14 বছরের বড়।
এমন নয় যে নাম ধরে ডাকা যাবে না, কিন্তু নিজের কাছে কেমন যেন লাগে। বুইড়া একটা ব্যাডারে নাম ধরে ডাকতে কি লজ্জাটাই না করে। তাই এখন ডাকতে হয়, এই যে শুনছেন এমপি মশাই, শুনেন। কখনো এটা তো কত নামে ডাকলাম। একটা বাবু এই 1 মাসে পয়দা করে ফেললেও ভালোই হতো, তাহলে ঝামেলা মিটে যেত। বলতে পারলাম, অমুকের আব্বু শুনে যান তো। বিকেলবেলা বাড়িতে আহামরি কোনো কাজই নেই, তাছাড়া এই সময়টাতে শেখ রংমহলের মহিলারা রাজকার্য সম্পাদন করেন। মা, চাচি, বড় মা, বড় চাচি বলা যাবে না, এটা নিয়েও এক দফা গেছে। শাশুড়ি মা আমি কইতে পারতাম না, তাই বুদ্ধি খাটিয়ে তাকে বড় মা নামটাই দিয়েছি। সখিনার মা সখিনা এবং আমি বসে আছি। সখিনার মা সেই লেভেলের টোটো কোম্পানির ম্যানেজার, বলতে গেলে এই টোটো কোম্পানির মালিক সে, সাথে সখিনাকে এই পদের উত্তরাধিকারী বানিয়ে দিতে যাচ্ছে। ও হ্যাঁ, যারা জানেন না টোটো কোম্পানির ম্যানেজার, মালিক আর উত্তরসূরি কি, আমার বলতে বই গেছে, আমিও বলবো না, নিজ দায়িত্বে জেনে নেবেন। হি হি হি। রাজ্যের সম্পূর্ণ খবর এখন ড্রয়িং রুমে আলোচনা হচ্ছে, আমিও খুব মনোযোগ দিয়ে শুনছি। সখিনা তো হেসে হেসে লুটোপুটি হাসছে, আমিও যে একেবারে হাসছি না তা নয়, কিন্তু এখানে কার বউ কারে নিয়ে পালায় গেছে, কোন ঘরে কি নিয়ে ঝামেলা হচ্ছে, অমুকের বউ জামাইকে মারছে, কার মেয়েকে পার্কে দেখা গেছে বয়ফ্রেন্ডের সাথে, সব কিছু নিয়ে এই শেয়ার মার্কেটে বিস্তারিত আলোচনা হচ্ছে। এখানে বসে নিজের মধ্যে এখন মেয়ে থেকে মহিলা মহিলা ফিল আসছে। বিয়ে শাদী হয়ে গেলে তো দারুণ ফায়দা, এক্সপার্ট, সব উঁচু উঁচু খবর জানা যায়। আমার এই ফিল্ডটাতে 1 বালতি পানি ঢেলে দিল আমার মোবাইল। এখানে বসে থাকা প্রতিটা মানুষ আমার দিকে তাকিয়ে আছে। মা তো সেতেই গেল, বলো ঝিনুক এই মোবাইল নিয়ে সামনে থেকে যা, শুনতে দিত, যন্ত্রণা বাড়াইস না, যা, একটু ধমক দিয়ে। তাড়াতাড়ি ফোন নিয়ে এখান থেকে কেটে পড়লাম। মোবাইলের স্ক্রিনের নামটা ঝকঝক করছে, ঘূর্ণিঝড় মহাসেন। না, নামটা আমি এখনও পাল্টাই নাই, পাল্টাবো না। যাই হোক, প্রথম কলটা বাজতে বাজতে কেটে গেল। মিস্টার এমপি কল দিয়েছে। এমপি কলটা রিসিভ করতেই তার নিরলস চেহারাটা ভেসে এলো মোবাইলের স্ক্রিনে। আমার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে আছে। বললাম, এমনি তাকিয়ে আছেন কেন? ময়নার বাপ। সমুদ্র ভাইয়া ভুরু কুঁচকে তাকালো, বলল, ময়নার বাপ ক্যাডারে? বাইদা রাস্তা। আমারে বললি না তো? তোর কাছে তো মনে হয় না 1 মাস ধরে গিয়েছি, তুই 1 মাসে ময়নারে পয়দা করলি কি করে? ও, তুই আবার আমার মেয়ের নাম ময়না রাখার চিন্তা ভাবনা করিস নাই? খবরদার। বদ এমপি, মুখ তো নয় যেন মেশিন। ময়না না রাখলে চয়না রাখমু, আমার মাইয়ের নাম আমি রাখমু। আপনার কি, কেন কল দিচ্ছেন? তোর মাইয়া মানে? ওই মোবাইলে বেশি ফটফট করছিস যে, দাঁড়া, রাতে বাসায় এসে নেই, তোকে বলছি না মায়াগুলো আমার আর পোলাগুলো তোর। আমার মায়ের নাম আমি ময়নাও রাখবো না, চয়নাও রাখবো না, খবরদার। তোর একদিন আমার যতদিন লাগে। দেখ, কামকাজ নাই, ফ্রি হলে ভিডিও কলে আমারে জ্বালায়। ঘূর্ণিঝড় মহাসেন থেকে কম নয়। আপনার কাজ না থাকতে পারে, আমার আছে। কত গুরুত্বপূর্ণ মহলে বসেছিলাম, কত সুন্দর কথাগুলো পেটে রেকর্ড করছিলাম, সেই সময় কল করতে হবে? দেখ, জানতো। ওনাকে আর কথা না বলতে দিয়ে আমি কল কেটে দিলাম। প্রায় 2 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। ওনার কথা আমার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। সবসময় সুযোগ, সময় আর বাহানা খুঁজে ঝগড়া করার জন্য। এর মধ্যেই টুং করে একটা শব্দ এলো, মানে মেসেজ। মোবাইলটা খুলতেই সমুদ্র ভাইয়ের মেসেজ, ওয়েট ফর মি চুরি শোনা, আজ বাসায় এলে কিন্তু ময়না আর চয়না 2 জমজ বোনকে পৃথিবীতে আনার ব্যবস্থা করব, শোনা। মেসেজ না অন্য কিছু, শয়তান মার্কা বেড়া মানুষ কোথাকার। হঠাৎ ড্রয়িং রুম থেকে শোরগোলের আওয়াজ শোনা গেল। আমি আর স্থির থাকতে পারলাম না, দ্রুত সেদিকে দৌড় দিলাম। ড্রয়িং রুমে মুনতাহা আপু বসে আছে, তিনি কান্না করছেন। এই সময় তাকে দেখে আমি কিছুটা ভূত দেখার মতো চমকে উঠলাম। তার চেয়ে বেশি চমকে উঠলাম মুনতাহা আপু এই সন্ধ্যায় এই বাড়িতে তো চলে এসেছিনি, আর এসে কান্না করছেন তার জন্য। কলিজাটা একটু ধক করে উঠল। আমি এগিয়ে গেলাম। হয়েছে কি, বিষয়টা আমারও জানতে হবে। আমি গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। ছোট চাচি মেয়ের কান্না দেখে ভেঙে পড়েছেন, সেও সমান তালে কাঁদছেন। মাকে খোঁচা মেরে জিজ্ঞাসা করলাম, হয়েছে কি? মা বলল, সেও জানে না মুনতাহা আপু খালি হাতে এ বাড়িতে ঢুকেছেন,
এসেই তার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আমি মুনতাহা আপুর দিকে তাকালাম। আমার এই বোনটা খুবই কঠোর, একদম রডের মতো শক্ত মনের। মানুষের মনকে টোকা দিলে নাকি রক্তক্ষরণ হয়, কিন্তু মুনতাহা আপু তার উল্টো। তার মানে টোকা দিলে যে টোকা দিছে তার উল্টো হাতে রক্তক্ষরণ হবে। অবশ্য মুনতাহা আপু এরকম কখনোই ছিলেন না। সে নাদিয়া আপু চলে যাওয়ার পর থেকে আমার থেকেও বেশি ইন্ট্রোভার্ট স্বভাবের হয়ে গেছেন। মানুষটা বোনের শখে এই যে চেঞ্জ হলো, আর আগের মতো ফিরল না। আমি সারা জীবন চেয়েছি মুনতাহা আপু সুখে থাকুক, হাসিতে থাকুক, কিন্তু তার সুখেও এভাবে নজর লাগবে ভাবতে পারিনি। মনটা আনসান আনসান করছে। অবশেষে যে জানতে পারলাম, তাতে পায়ের নিচে মাটি সরে গেল। ঘুরে ফিরে 4 বছর আগের ঘটনা আবার সামনে এলো। ফারহান সাহিল ভাইয়া, সে মুনতাহা আপুর ফুপু শাশুড়ির মেয়ের স্বামী, অর্থাৎ সেই মেয়ের স্বামী যার জন্য আমরা আমাদের নাদিয়াকে হারিয়েছি। ইয়া আল্লাহ, এ কোন মুসিবতে ফেললে। ঘুরে ফিরে এই দুনিয়াতে আত্মীয় করার জন্য ছেলের অভাব ছিল। যেই ফ্যামিলির জন্য এই ঘরের এক মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, সেই ফ্যামিলিতে এই ঘরের আরেক মেয়ের বিয়ে হয়েছে। এবার 2টি মেয়ে আপন বোন। রাত প্রায় 9টা। শেখ রংমহলে পিং পতন নীরবতা বিরাজ করছে। মুনতাহা আপুর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন এসেছেন। আমাদের বাড়ির বড়রা বসে আছে। সবাই চুপচাপ নীরবতা পালন করছে, অপেক্ষা করছে কখন সমুদ্র ফিরবেন। অবশেষে তিনি ফিরলেন। আমি ভেবেছিলাম তিনি কিছুটা অবাক হবেন, কিন্তু আমি আবার ভুল প্রমাণিত হলাম। তিনি সবাইকে দেখে এমন ভাব করলেন যেন এটা তেমন কিছুই না, এই ঘটনাটা ঘটত এবং তিনি এই বিষয়ে আগে থেকে অব্যাহত ছিলেন। বাড়ির সব উপস্থিত সভায় রইলেন। কি ঘটনা হয়েছে একের পর এক মনোযোগ দিয়ে শুনলেন। এরপর উনি সহ নাজিম ভাইয়া, শাহিন ভাইয়া একের পর এক সব কিছু খুলে বললেন। সব কিছু খুব সহজেই সে হ্যান্ডেল করে নিলেন। বড় বাবা মানে বড় চাচা মুনতাহা আপুর শ্বশুর বাড়ির লোকজনদের কাছে ক্ষমা চাইলেন এই ভুল বোঝাবুঝির জন্য। অবশেষে সব ঠিকঠাক হলো। ফারহান সাহিল ভাইয়ের কর্মকাণ্ড সবার সামনে খোলসা হলো। 2 পরিবার সহ মুনতাহা আপুর মনের ভুল বোঝাবুঝি দৌড় হলো। রুমে চুপচাপ শুয়ে আছি। আল্লাহর কাছে শুকরিয়া আমাদের পরিবারের ওপর থেকে এত বড় বিপদটা সরিয়ে দেওয়ার জন্য। মানুষের মাঝে একটু ভুল বোঝাবুঝি মারাত্মক ধরনের বিপদ ডেকে আনে। চোখ গেল আমার এমপি সাহেবের ওপর। উনি বারান্দায় দাঁড়িয়ে আছে। উনি দূরে দৃষ্টি নিক্ষেপ করে আছেন, নিশ্চয়ই কিছু ভাবছেন। আমি চুপচাপ উঠে তার দিকে এগিয়ে গেলাম, পিছন থেকে জড়িয়ে ধরলাম। তার ধ্যান ভাঙল। তিনি মুচকি হাসি দিল। আমার হাতের বাঁধন খুলে আমাকে সামনে দাঁড় করিয়ে উল্টো আমাকেই পিছনের দিক থেকে জড়িয়ে ধরল। থুতনিটা আমার কাঁধে রেখে বলল, আমার চুরি বউয়ের চোখে ঘুম নেই কেন? আমি মুচকি হাসলাম, বললাম, জামাই ছাড়া ঘুম আসে না। উনি মুহূর্তেই হো হো করে হেসে উঠল। আমি তার দিকে ফিরে দাঁড়ালাম, বললাম, আচ্ছা, আপনি ফারহান সাহিল ভাইয়ের সম্পর্কে এত কিছু জানতেন, আমাদের কাউকেই বলেননি কেন? শাহিন আর নাজিম ভাইয়াও জানতো? সমুদ্র ভাইয়া মুহূর্তে আমাকে পাজাকোলা করে তুলে নিল। আমি উত্তর না পেয়ে ভুরু কুঁচকে তাকালাম। বলল, সব কিছু জীবনে জানতে নেই প্রিয়। যেসব জিনিস জানলে আমার পরিবারের রাতের ঘুম কেড়ে নিবে, সেগুলো আমি সমুদ্র দূর থেকেই বিনষ্ট করে ফেলব। তুই এত কিছু জানি কি করবি? ভুলে গেছিস নাকি? চল, ময়না আর চয়না 2 যমজ বোনকে আনতে হবে। আমি মোটেও ভুলি নাই। উনি এ জীবনে কখনোই পরিবর্তন হবে না, শয়তান মার্কা বেডা মানুষ কোথাকার। তবে এই জ্যোৎস্নার আলোয় তাকে আর আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। খুবই লজ্জা পেয়ে তার বুকে মাথা লুকালাম। সমুদ্র যেন নিজের প্রিয়তমা চুরি বউয়ের সম্মতি পেয়ে বিশ্বজয়ের হাসি দিল। সমুদ্রের চুরুই এলোমেলো অবস্থায় বিছানায় ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। সমুদ্র কপালে একটা পরশ এঁকে সারা শরীরে কাঁথা টেনে দিল। মুস্কি হেসে বলল, কে জানতো এই ছোট্ট চুরুই তাকে ভুবন ভুলানো সুখের সন্ধান দিবে। বারান্দায় আবারও দাঁড়ালো সমুদ্র। বড় কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে। ওইখানে শুয়ে আছে পবিত্র এক সত্তা। নাদিয়া শুয়ে আছে। শেখ রংমহলের 2 অস্তিত্ব শুয়ে আছে। ফারহানের এক ভুল কতগুলো মানুষের জীবন এলোমেলো করে দিল। সমুদ্র আকাশের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, ফারহান সাহিল, কিভাবে ছেড়ে দিতাম তোকে বল? ভাই হয়েও আমার রক্তে রাঙানো তোর হাত
নাদিয়া আর তার বাচ্চার খনি। দুঃখ ভরা একটা হাসি দিয়ে কিছুক্ষণ আগের কথা মনে করল। সমুদ্র আর নাজিম একটা ক্যাফেতে বসে আছে। নাজিম কিছু প্রমাণসহ ভিডিও সমুদ্রকে দেখালো, যেখানে 4 বছর আগে ফারহান কিভাবে চুরিকে ব্যবহার করে সমুদ্রকে মারতে চাইছে। সর্দারও সবকিছু কবুল করেছে। মাস আগে ফারহানের নির্দেশেই সমুদ্রের বুকে গুলি করেছে। সমুদ্র সবকিছু জেনে চুপচাপ কিছুক্ষণ বসেছিল। নাজিমের আড়ালেই চোখের কোণ থেকে জলটা মুছে নিয়েছিল। সমুদ্র কাকে যেন কল করলো, বলল মিনিট 10-এর মধ্যেই ফারহান সাহিলকে চাই। সমুদ্র একটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা তখন 7টা। মুখে মাস্ক ব্যবহার করে হাসপাতালের ভেতরে ঢুকলো। নিজেকে সম্পূর্ণ কভার করে নিয়েছে সে। একটা কেবিনের সামনে এলো, চুপচাপ রুমের ভেতর ঢুকলো। ফারহান ঘুমিয়ে আছে। প্রাণপ্রিয় ছোট ভাইয়ের দিকে এগিয়ে এলো। মিনিট 5 তার পাশে বসলো। কপালে একটা চুমু দিল। হাত দিয়ে ইশারা দিতে ডাক্তার একটা ইনজেকশন পুশ করলো। সমুদ্র ভরা 2 চোখ নিয়ে উঠে চলে এলো, আর পিছে ফিরে তাকালো না। বর্তমানে এখনও তার 2 চোখ ভর্তি জল। খুব সযত্নে তা মুছে নিল। বলল, তোর শাস্তি এটাই, মৃত্যু আমি দিতে পারবো না। এত পাষাণ হৃদয়ের ব্যক্তি আমি না। তুই আমার কলিজার টুকরা। তবে সারা জীবন না হয় প্যারালাইসিস হয়ে থাক, তবুও বেঁচে থাক, পাপ কর্ম থেকে দূরে থাক। এর মধ্যেই সমুদ্রের মিষ্টি একটা শব্দ শুনতে পেল। সাথে সাথে পিছনে ফিরে তাকালো। তার চুরি বউ ঘুমের ঘোরে তাকে খুঁজছে। সমুদ্র আর বারান্দায় দাঁড়িয়ে থাকলো না। জীবনের এই মোড়ে তার সুখ তাকে হাতছানি দিয়ে ডাকছে। সমুদ্র তো একটু ইশারায় উন্মাদ প্রেমিক হয়ে ওঠে। বিড়বিড় করে বলল, চেয়েছিলাম মোনাজাতে তোকে আমার রংমহলে আবদ্ধ চুরি বউ বানাবো বলে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন। ইতিমধ্যে আমাদের চ্যানেলে নতুন গল্প এসে গেছে। সে গল্পটা অনেক সুন্দর। আশা করি নিরাশ হবেন না। সবাই নতুন গল্পটা সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।